আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইন্টার মায়ামির আরও একটা শোচনীয় পরাজয়, এবং এটা এমন একটা ম্যাচ যেখানে লিও মেসি নিজে পেনাল্টি মিস করেছেন। সব মিলিয়ে হরিফিক, খুবই ভুলে যাওয়ার মতো একটা দিন দেখেছেন, সেই জিনিসটা স্বীকার করে দিতে হবে। এবং একেবারে শুরুতে স্ট্রেট ফরওয়ার্ড লিও মেসির পেনাল্টি মিস করা একটা বাজে দিন দেখা, এবং সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে অবস্থাটা যাই হোক না কেন, ক্লাব পর্যায়ে এসে যে আরও একবার কঠিন একটা সময় দেখছেন, বিশেষ করে ইন্টার মায়ামির বাকি প্লেয়ারদেরও যে অবস্থা, কোচের যে অবস্থা, সেটার প্রেক্ষিতে বলতে হয় এখানে সবচেয়ে বড় নেগেটিভ ইম্প্যাক্টের জায়গায় এটা যে লিও মেসি বারবার করে কিন্তু বলছেন যে তিনি আসলে ক্লাব পর্যায়ে কেমন অনুভব করবেন, ফুটবল কেমন উপভোগ করবেন, সব কিছুই তার বিশ্বকাপ 26 সিদ্ধান্ত দ্য ফাইনাল কলের উপর কোনো না কোনো প্রভাব বিস্তার করছে। ইন্টার মায়ামি যে স্টাইলের ফুটবল খেলছে, লিও মেসি যে স্টাইলে এই দলটার সাথে খেলছেন, সব মিলিয়ে যা অবস্থা এ মুহূর্তে লিও মেসি ফ্যানদেরা কিছুটা হলেও শঙ্কিত হয়ে উঠতে পারেন। শঙ্কার কারণ আছে। আমি শুরুতেই লিও মেসির একটা অফ ডে এবং তার সেই মিস্টার কথা বলে নিলাম। এরপরে ইন্টার মায়ামির জঘন্য এই ডিফেন্স লাইন, ওভারঅল সেট আপ, এমনকি কোচের কথায় আসবো। তবে তার আগে শার্লট এফসি একটা বেটার দল ছিল। এই দলটার টোকলো মাটি নামক ওই প্লেয়ারটা হ্যাটট্রিক করেছেন, এক কথায় অসাধারণ করেছেন। দুই ফ্ল্যাঙ্কে উইলফ্রেড জাহা এবং ব্রনিকো এক কথায় দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে জাহা এবং টকলো মাটির কাছে এই দলটা একেবারেই আটকা পড়েছিল, এটার কথা বলতে হবে। মিডফিল্ডে ভার্গাসের পারফরমেন্সটা এক কথায় প্রশংসনীয় ছিল, অর্থাৎ শার্লট এফসির প্রশংসা এখানে করে নিচ্ছি, তারা সেটার একেবারে যোগ্য দাবিদার। এরপর যদি আমরা ইন্টার মায়ামি প্রসঙ্গে চলে আসি, কেন হাবিয়ার মাসচারানো আসলে খুব একটা ভালো মানের কোচ নন, সেটার একেবারে চাক্ষুষ প্রমাণ কিন্তু এই ম্যাচে পাওয়া গেল। যারা খেলাটা দেখেছেন তারা কানেক্ট করতে পারবেন, কিংবা অন্তত এই মোমেন্টগুলো যদি আরও একবার দেখে আসেন সেই জিনিসটা বলতে পারবেন। একটা একাদশে আমি প্রায় সময় বলি, যখন একজন সার্জিও বুস্কেটস এবং রড্রিগো ডি পল থাকেন, তারপর আপনি যখন মিডফিল্ডে একজন ইয়ানিক ব্রাইটকে রাখেন, তখন একেবারে ক্লিয়ার কাটভাবে এই জিনিসটা স্পষ্ট, আপনি আপনার ডিফেন্স লাইনের উপর ভরসা রাখতে পারছেন না। এক কথায় কোচ হিসেবে ভয় পাচ্ছেন দেখে আপনি ডিফেন্সিভ মেন্টালিটির মিডফিল্ডারদেরকে দিয়ে দলটাকে ভর্তি করে ফেলেছেন, এবং তাদেরকে আপনি বারবার করে ব্যাকট্র্যাক করে পেছনের দিকে গিয়ে সেন্ট্রাল ডিফেন্ডার বা ফুলব্যাকরা কিছুটা উপরে উঠে আসলে সেটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছেন। এবং আপনার এই ভয়টাই আমার কাছে তো মনে হয় ম্যাচের শুরুতে একটা অসহায় আত্মসমর্পণের মতো মনে হয়। যখন আপনার কাছে লিও মেসির মতো প্লে মেকার আছে, তার কাছে বলের যোগান দিতে হবে, তখন আপনি বারবার করে ওই নেগেটিভ চিন্তার মধ্যে আছেন। আপনার ডিফেন্স লাইনে ভরসা করার মতো কোনো প্লেয়ার নেই। তার মানে শুরু থেকে আপনি সার্জিও বুস্কেটসের মতো একজন প্লেয়ার, যিনি কিনে বল পায়, তার সময়ের অন্যতম সেরা একজন ফুটবলার, এখনও যার এক্সপিরিয়েন্সের একটা দাম আছে, তাকে আপনি ডিফেন্সিভ ডিউটি এত বেশি দিয়েছেন যে ম্যাক্সি ফ্যালকন এবং টমাস অ্যাবিলিসের মাঝখানের ওই স্পটটাতে সার্জিও বুস্কেটস নিজে একেবারে সেন্টার ব্যাকের মতো পজিশনে লম্বা একটা সময় জুড়ে ছিলেন, এবং এটার মাসুল কিন্তু গুনতে হয়েছে। যখন ইন্টার মায়ামি খুব একটা বেশি সুবিধা করতে পারছিল না, তখন সার্জিও বুস্কেটসকে মিডফিল্ডে উপরে উঠে আসতে হবে, কারণ তিনি না আসলে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে লিওনেল মেসির সাথে সেই লিঙ্ক আপটা হয় না, সেই ক্রিয়েটিভ পাসগুলো হয় না। যখন সার্জিও বুস্কেটস উপরে উঠে এসেছিলেন, তখন ম্যাক্সি ফ্যালকন এবং টমাস অ্যাবিলিসের মাঝখানে এত বেশি গ্যাপ ছিল, টমাস অ্যাভিলিস এবং ফ্যালকনের সেই ফাঁক দিয়ে কিন্তু বলটা এসেছে। জর্ডি আলবা, ইয়ান ফ্রেরা অনেকটুকু উপরে উঠে এসেছিলেন, ব্যাকট্র্যাক করতে পারেননি। সার্জিও বুস্কেটসের ওই মুহূর্তে কোচ যে ট্যাকটিক্স সাজিয়েছিলেন, সে ট্যাকটিক্স অনুযায়ী দায়িত্ব ছিল প্রথম গোলটার ক্ষেত্রে ব্যাকট্র্যাক করা, যে প্লেয়ারটা গোল করেছেন তাকে ট্র্যাকিং করার, কিংবা ডিবক্সে আরেকজন প্লেয়ারকে ধরার দায়িত্বটা বুস্কেটসের ছিল। বুস্কেট জায়গা মতো ছিলেন না, তার উপর একা দোষ চাপিয়ে লাভ নেই, কারণ ওই সময় তিনি বল নিয়ে উপরে উঠে এসেছিলেন। এটা কোচের একটা বিশাল রকমের, ওই যে বললাম, খুবই নেগেটিভ চিন্তাভাবনার ফসল, যেখানে আপনি সার্জিও বুস্কেটসের মতো একজন প্লেয়ারকে এতটা নিচে নামিয়ে শুধুমাত্র ডিফেন্সিভ সলিডিটি রাখার জন্য খেলান। আপনি মিডফিল্ড বলে কোনো রকমের সিস্টেম রাখান না, কারণ আপনার প্রতিনিয়ত ভয় কাজ করে। অ্যাভিলিসের মতো ডিফেন্ডাররা যে কোনো মুহূর্তে ভয় অথবা অনভিজ্ঞতা থেকে ভুল করে বসবেন, যেটা অ্যাভিলিস করেছেন বটে, একেবারে রেড কার্ডে দেখেছেন। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে ওয়ান্স অ্যাগেন যে জিনিসটা ওই দলটা খুব ভালো করেছে, যাহারা অনেক ভালো করেছেন, সেটা হচ্ছে উইকটা ধরে রাখা, উইং প্লেটা করা, যে কারণে অনেক বেশি স্ট্রেস আউট হতে ইন্টার মায়ামির ডিফেন্স বাধ্য হয়েছে। ওয়ান্স অ্যাগেন ম্যাক্সি ফ্যালকন এবং টমাস অ্যাবিলিসের মাঝখানে একটা বড় রকমের গ্যাপ ছিল। দুই সেন্টার ব্যাক এত দূরে ছিলেন একে অপরের চেয়ে, যে মাঝখানের ওই স্পেসটা নানা রকমের ছোট ছোট পাসে ঠিকই শার্লট এফসি ইউজ করেছে। আরও একটা গোল ইন্টার মায়ামি এখানে কনসিড করেছে। আমি জানি না আসলে ক্লিপের মাধ্যমে কতটুকু বোঝা যাবে, যারা খেলাটা দেখেছেন তারা আমার উপর আস্থা রাখতে পারেন যে এখানে আসলে মূল সমস্যার জায়গা ছিল ডিফেন্স লাইনের উপর। হাবিয়ার মাসচারানোর বিন্দুমাত্র কোনো রকমের আস্থা নেই, তিনি ভয় পাচ্ছেন, যে কারণে তিনি মিডফিল্ডার ক্রিয়েটিভ যে দায়িত্ব সেগুলোকে বাদ দিয়ে তাদেরকে অতিমাত্রায় ডিফেন্সিভ একটা শেপে নিয়ে আসতে যাচ্ছেন। সার্জিও বুস্কেটস, ইয়ানিক ব্রাইট এরা এ জায়গা থেকে কাজের কাজ করতে পারেননি।
তৃতীয় গোলটার ক্ষেত্রে এবার বুস্কেটসকে দোষারোপ করা যায়, তিনি নিজেই তো ফাউল করে বসেছিলেন, একেবারে ফ্রাস্ট্রেটেড ছিলেন সেই জিনিসটা বলা যায়। বুস্কেটসের টপিক ছেড়ে আমরা যদি এক এক পরে এক ডিফেন্সিভ ফুটবলারদের ক্ষেত্রে আসি, টমাস অ্যাভিলেস কেন এই দলটাতে থাকেন, তার যে মানসিকতা, যে উগ্র মেজাজের ফুটবল তিনি খেলেন, যে অহেতুক ফাউলগুলো তিনি করেন, ওই ফাউল করে রেড কার্ড দেখার আগেও তিনি কিন্তু মারাত্মকভাবে 1 ভার্সেস 1 সিচুয়েশনে বলটার দখলটা হারিয়েছিলেন, অনেক সময় বিপদ ডেকে এনেছিলেন। এই প্লেয়ারটা কেন এই দলটাতে আছে, টমাস অ্যাভিলেসের মতো একজন প্লেয়ার লিওনেল মেসির সাথে কেন এত লম্বা সময় ধরে খেলছেন, এখানে ম্যানেজমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক আসলে কি করছে আমি একেবারেই ভেবে পাই না। আমি টাটা মার্টিনো প্রসঙ্গটাও নিয়ে আসবো, তিনি এই প্লেয়ারটাকে দলে এনেছিলেন। ডেভিড বেকহ্যামের প্রশ্ন নিয়ে আসবো যে টাটা মার্টিনো, ডেভিড বেকহ্যামের মতো ফুটবল ব্রেইনরা এখন হাবিয়ার মাসচারানোর মতো লেজেন্ডারি ফুটবলার একটা সময় যিনি ছিলেন, তিনি লিওনেল মেসির পাশে টমাস অ্যাভিলেসের মতো একজন প্লেয়ারকে একই দলে খেলাচ্ছেন, এর চেয়ে হাস্যকর ব্যাপার কোনো কিছু হতে পারে না। ইয়ান ফ্রে এই একটা ম্যাচে কী পরিমাণ খাবি খেলেন, কী পরিমাণ পরাস্ত হলেন এবং ফাউল করলেন। অ্যাভিলেস, ইয়ান ফ্রাই, ইয়ানিক ব্রাইটের মতো প্লেয়াররা এত বেশি ফাউল করেন, এটা আরও প্রমাণ করে যে বল পায় তাদের কোনো স্কিল নেই। যখন স্কিল থাকে না তখন প্রতিপক্ষের উপর চড়া হয়ে খেলার চেষ্টা করেন, চড়া হয়ে খেলে ক্লিন ফাউল করতে পারেন না, বারবার করে রেফারি তাদের বিরুদ্ধে বাঁশি বাজান এবং এটা ক্রিয়েটিভলি খুবই গিফটেড লিওন মেসির মতো প্লেয়ারদের ক্ষেত্রে একটা বড় রকমের সমস্যা, কারণ পুরো অ্যাটাকিং ফ্লোটা এখানে নষ্ট হয়ে যায়। ব্রাইটের কথা আরেকটু এখানে বলবো, মিডফিল্ডে আসলে ইয়ানিক ব্রাইট তার ফিজিক্যালিটি দেখানোর জন্য আছেন। এখানে আমি আরও একবার হাবিয়ার মাসচারানোর প্রসঙ্গ টেনে আনছি, যেখানে আপনার মিডফিল্ডে স্যাগোভিয়া, রড্রিগো ডিপলের মতো ফিজিক্যালি যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ প্লেয়ার আছেন। সেখানে আপনার মিডফিল্ডে আপনি যদি সার্জিও বুস্কেটস থাকা অবস্থায় তাকে ডিফেন্সিভ ডিউটি অনেক বেশি দেওয়া অবস্থায় যদি আপনি আরেকজন ক্রিয়েটিভ মিডফিল্ডার খুঁজে বের করে আনতে না পারেন, আপনার যদি আরও একবার ইয়ানিক ব্রাইটের দিকে যেতে হয়, তখন এই জিনিসটা বলতে হবে যে একজন কোচ হিসেবে এটা রীতিমতো কাপুরুষের মতো একটা কাজ। আমি জানি প্লেয়ার মাসচারানোকে আমি অনেক সম্মান করি, তবে কোচ হিসেবে হাবিয়ার মাসচারানোকে আমি লম্বা সময় ধরে দেখেছি ঠিক ওই জায়গায় তিনি আটকে যাচ্ছেন, যে জায়গাতে তার একটু সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে জায়গা থেকে অতিরিক্ত নেগেটিভ চিন্তাভাবনা ম্যাচের আগে থেকে করতে গিয়ে তিনি কিন্তু দলগুলোর 12টা এর আগেও বাজিয়ে এসেছেন। এরই মাঝখানে লিও মেসি, যিনি কিনা আন্ডার পারফর্ম করেছেন মেসির সাবলাইম লেভেল অনুযায়ী, অবশ্যই আরও একবার স্বীকার করে নিচ্ছে, তবে 70 বা 71 বা 72 মিনিটের সময় তিনি তাদিও আইয়েন্দে বরাবর একটা বল বাড়িয়েছিলেন, স্কোর লাইনটা 2-1 হতে পারতো, তবে আইয়েন্দে একেবারে গোলকিপারের বরাবর মেনেছেন, কিংবা বলতে হবে যে গোলকিপার হিসেবে যে কাহলিনা ছিলেন তিনি এক কথায় অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। এই সিজনে MLS এর অন্যতম সেরা গোলকিপার তাকে বলা হচ্ছে, সেটা প্রমাণ করেছেন। তবে আইয়েন্দেও ওই সময়টা গোলটা করতে পারলে ওই মোমেন্টগুলো আসলে যদি ইন্টার মামি আটাকারা কাজে লাগাতে পারতো তাহলে হয়তো বা ম্যাচে ফেরার চান্সেস ছিল। তবে আমার কাছে মনে হয় দিন শেষে আমি ঘুরে ফিরে হাবিয়ার মাসচারানোর দিকে আসবো। লিও মেসি অবশ্যই তার মান অনুযায়ী এদিন খেলতে পারেনি, তবে তার চেয়ে বড় সত্য হচ্ছে একটা দলে আপনি যখন টমাস অ্যাভিলেস, ইয়ান ফ্রাই কিংবা ইয়ানিক ব্রাইটের মতো প্লেয়ারদেরকে বারবার করে খুঁজে বের করে আনেন এবং তাদেরকে বারবার সুযোগ দিতে বাধ্য হন এবং তারা থাকা অবস্থায় এই ভয়ে থাকেন যে তারা যে কোনো মুহূর্তে ভুল করে বসবেন, তখন আপনি একজন কোচ হিসেবেও নিজের জালে নিজে বারবার করে আটকা পড়ছেন। শুধুমাত্র কোচের দোষ দিয়ে শেষ করছে না, এখানে ডেভিড বেকহ্যাম থেকে শুরু করে ইন্টার মায়ামিতে যারা আসলে ট্রান্সফার মার্কেটে কার্যক্রমগুলো করছেন, তারা কি করছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন। এই ব্যাপারগুলো গত সিজনে ছিল। গত সিজনে লিও মেসি তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে, লুইস সুয়ারেজও তার জায়গা মতো পারফরমেন্সের মাধ্যমে ইন্টার মায়ামিকে এমন খাদের কিনারা থেকে অনেকবার টেনে তুলেছেন। এবার যে ম্যাচগুলোতে লিও মেসি পারছেন না, সে ম্যাচে পার্থক্য অন্য দলের সাথে ইন্টার মায়ামির গুণগত পার্থক্যের জায়গা আরও বেশি কিন্তু হচ্ছে। দিন শেষে আমার কাছে সবচেয়ে বড় ভয়ের ব্যাপার এটাই যে লিও মেসির জন্য না, এটা কত বড় রকমের একটা ফ্যাক্টর হয়, কারণ দিন শেষে লিও মেসি যদি ফুটবল উপভোগ না করেন, এটা তার জাতীয় দলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখতে পারে। সাম্প্রতিক সময় আমি লিও মেসির কথাই কিছুটা হলে এটা বুঝেছি। ধন্যবাদ সবাইকে।